হ্যালো প্রবাসীরা, প্রবাসী ভাইরা যারা অনেক পরিশ্রম করেছেন ২৪ জুলাই আন্দোলনে, যাদের জীবন বিপন্ন করে, যারা একটুও ভাবেননি যে নিজের জীবনের, নিজের ক্যারিয়ারের, নিজের ভবিষ্যতের কি হবে। আপনারা কঠিন আইনকে হাতে তুলে নিয়ে বিদেশের মতো প্রবাসের, বিশেষ করে সৌদি আরব বা মিডল ইস্টের যেসব দেশে উচ্চস্বরে কথা বলাও আইনত দণ্ডনীয় অপরাধ, সেখানে আপনারা মিছিল করেছেন, সেখানে আপনারা ভেবে নিয়েছেন যে না, আমার দেশকে বাঁচাতে হলে আমার জীবন যাক, আমার ক্যারিয়ার যাক, আমার চাকুরি যাক, আমি কিচ্ছু মনে করব না। এগুলো তো ফেস দ্য পিপল যারা দেখেছেন, প্রতিটি মুহূর্তকে আমরা তুলে ধরেছি। কি বিসর্জন দিয়েছে আমাদের প্রবাসীরা, কি কষ্ট করেছে প্রতিটি দেশে, ইউরোপ, আমেরিকা, মিডল ইস্ট, কোথায় না প্রত্যেকটা দেশে বাংলাদেশি যেসব কনসুলেট, বাংলাদেশি যেসব হাই কমিশন ছিল, সব হাই কমিশন কনসুলেটের সামনে সবাই দাঁড়িয়ে বাচ্চাদেরকে নিয়ে, নারী পুরুষ, মানে এই সিনারিও বাংলাদেশের মিডিয়াতে তখন দেখায়নি। জানে না যে প্রবাসীরা কী ধরনের পরিশ্রম করেছে, বিসর্জন দিয়েছে, কতটা বিদ্রোহী ভূমিকায় ছিল, বিপ্লবী ভূমিকায় ছিল। জানেন কতটা দুঃখজনক? তৎকালীন সময় ব্ল্যাকআউট থাকার কারণে বাংলাদেশের মিডিয়া তো এমনিতেই তো শেখ হাসিনার দোসর ছিল সব, শতভাগ শেখ হাসিনার। ওই সময়ে বাংলাদেশে আপনারা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশের কোনো মিডিয়া, একটা মিডিয়াও সত্য কথা তুলে ধরেনি। বলেছিল এরা জঙ্গি, জঙ্গিদের আন্দোলন। প্রত্যেকটা টকশো, প্রত্যেকটা খবর, প্রত্যেকটা টুকরো খবর, মানে বাংলাদেশের মিডিয়ার সম্পূর্ণ ২০০ মানে কথার কথা বলে না, হাসিনার পাশে ছিল। তাহলে কোন মিডিয়া, কিভাবে এত বড় আন্দোলন সফল হলো, কিভাবে প্রবাসের এই কোটি কোটি মানুষ তৎকালীন সময়ে জুলাই আন্দোলনে শরিক হয়েছিল এবং বিদেশে থাকা সকল মিশনগুলিকে বাধ্য করেছিল, চাপ দিয়েছিল প্রবাসীরা যে তোমরা তোমাদের রেজিমকে নিয়ন্ত্রণ করো। এবং বিদেশের যারা ছিল, মানে বিদেশি নাগরিক থেকে শুরু করে বিদেশি সরকার, বিভিন্ন দেশের সরকারদের কাছে বিভিন্ন উপায়ে আপনার আমাদের প্রবাসী ভাইয়েরা বাংলাদেশ সম্পর্কে অবহিত করবার জন্য অফিসিয়ালি বহু ব্যবস্থা নিয়েছিল। যাক, সেসব কথা আমি কেন বলছি আপনাদেরকে বলি, একটু শেষ পর্যন্ত দেখবেন প্রিয় ভাইয়েরা, প্রিয় প্রবাসীরা বিশেষ করে। আপনারা জুলাই আন্দোলন থেকে আপনাদেরকে মাইনাস করা হয়েছে, সম্পূর্ণভাবে প্রবাসীদেরকে মাইনাস করা হয়েছে। কেউ যদি এ নিয়ে কোনো বিতর্ক করতে চান, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, আপনারা হেরে যাবেন। কোনো সুযোগ নাই যে প্রবাসীদেরকে এদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার মনে রেখেছে এর ন্যূনতম কোনো প্রমাণ দিতে পারবে না। সামনে মনে রাখা হবে, এর কোনো সুযোগই নেই। কারণ কোনো ইতিহাসের মধ্যে, এই জুলাই আন্দোলনের কোনো ইতিহাসে প্রবাসীদের ন্যূনতম কন্ট্রিবিউশনের কথা উল্লেখ করা নেই। যদি বলে সবাই, তাহলে এই সেই বহু বছরের মতো প্রবাসীদেরকে জাস্ট সান্ত্বনা স্বরূপ কিছু একটা হয়তো করতে পারে। বাট আমার জানা মতে যে প্রবাসীদের কন্ট্রিবিউশনকে অফিসিয়ালি রেকগনাইজ করে মহিমান্বিত থাক দূরের কথা, তাদেরকে স্মরণে রাখার যে একটা প্রচেষ্টা করার প্রয়োজনীয়তা অথবা কর্তব্য ছিল, সেটি পালন করা হয়নি। মনে রাখতে হবে। এখন কেন হয়নি? কারণ হলো প্রবাসীরা কোনো ম্যাটার করতো না বাংলাদেশের রাজনীতিতে। প্রবাসীরা নির্বাচনে কোনো ম্যাটার করতো না, প্রবাসীরা ভোটের মাঠে কোনো ম্যাটার করতো না। এবার ম্যাটার করছে। ১৫ লক্ষ প্রবাসী বাংলাদেশে ভোট দেবার সুযোগ হয়েছে। তো এটা কিন্তু অনেক বড় বৈষম্য হয়েছে। কারণ হলো ২ কোটির উপরে প্রবাসে মানুষ থাকে। আপনি রেমিটেন্স যদি বাংলাদেশে প্রপার আইডি কার্ড ব্যবহার করে ব্যাংকিং চ্যানেলে যদি রেমিটেন্স আপনি আনতে পারেন, তাহলে সেই রেমিটেন্স সেন্ডার যারা যারা রেমিটেন্স যোদ্ধা, যারা নিজেদের আইডি কার্ড ব্যবহার করে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারে, তাদেরকে ওই আইডেন্টিটি ব্যবহার করে তাদের বিভিন্ন তথ্য নিয়ে তাদেরকে আপনি কেন ভোটার বানাতে পারবেন না? মাত্র ১৫ লাখ প্রবাসী ভোটার হয়? এটা কি হতে পারে? প্রবাসে সবার ভোট দেওয়ার অধিকার রয়েছে। যেহেতু এই দ্বার উন্মোচন হয়েছে, এবং আমি মনে করি এই দ্বার উন্মোচনের ক্ষেত্রে আমি নিজে বাংলাদেশে প্রথম এসেই আমি কথা বলেছিলাম প্রধান নির্বাচন কমিশনের সাথে, সেই মিটিংয়ের ছবি আমি দিয়েছি। আমি কোনো কিছু করলে আসলে প্রকাশ্যে খুব
প্রকাশ করি না, এটা আমার অভ্যেস নাই, যে কারণে অনেক কিছু ইয়েতে, তবে আমারও কিছু কন্ট্রিবিউশন আছে। অনেকেই চেষ্টা করেছে, যার ফলে বিশেষ করে প্রধান নির্বাচন কমিশন নিজেও ব্যক্তিগতভাবে খুবই উদ্যোগী ছিলেন এবং তিনি বলেছিলেন যে কোনোভাবে হোক এবার তিনি প্রবাসীদেরকে যুক্ত করবেন, এটা আমাকে তিনি বলেছেন। আমি আজকে এখানে নাসির সাহেব খুবই আমাকে অনেক পছন্দ করেন এবং তিনি বলেছিলেন যে সাহু সাহেব এবার অন্তত আমি শুরু করে যাব, জানি না কথা তিনি করেছেন, তিনি কথা রেখেছেন, তাকে অনেক কৃতজ্ঞতা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে তিনি চাইলে মোটামুটি সবাইকেই দায়িত্ব দিয়ে দিলে হতো, যে মিশনগুলি সবাইকে ভোটার বানানোর জন্য নির্দেশনা দিয়ে দিলে তারা পারত। তবু যেহেতু এবার পারেনি, সামনের বছর সব প্রবাসীদেরকে ভোটার বানিয়ে বাংলাদেশের ভোটের মাঠে প্রবাসীদেরা ম্যাটার করবে, এবারও করবে, আগামী বছরগুলিতে অনেক বড় ম্যাটার করবে এবং প্রবাসীরা বরং প্রবাসীরা সিদ্ধান্ত নিবে সরকার কারা গঠন করবে। বলে রাখলাম, আজকে এই ভিডিওটি রেখে দিবেন। প্রবাসীদের মূল্যায়ন না করে কোনোভাবে আর কেউ পার পাবে না। আমি আরেকটা দাবি জানিয়ে রাখছি, যেখানে প্রবাসীরা ভোট দিতে পারবে, প্রবাসীদের ভোটে আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, সরকার গঠন করবে, কিন্তু সেই সরকারের প্রবাসীদের কন্ট্রিবিউশন কী? প্রবাসীরা কি সেই সরকারে থাকতে পারবে? কি উপায়ে থাকতে পারবে? প্রবাসীরা শুধুমাত্র কি এই দেশের সংকটকালে, ক্রাইসিস মধ্যে শুধু নিজেদের জীবনকে বাজি রেখে এবং ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় নিজেকে রেখে এরপর দেশের জন্য করেই যাবে? টাকা পাঠাবে, পয়সা পাঠাবে, আবার মুক্তি, যুদ্ধ, বিপ্লব এগুলিই করে যাবে? তাদের জন্য ভাবতে হবে। কী ভাবতে হবে অন্য একটি আলোচনা করবো। আমি শর্টকাট যেটি বলতে যাচ্ছি, আরেকটি বিষয় দেখলাম বিতর্ক তৈরি হয়েছে, সেটি হলো যে পোস্টাল ব্যালটের নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে। কিছু জায়গায় আমরা দেখেছি যে পোস্টাল ব্যালট বিভিন্ন সাধারণ মানুষের কাছে গেছে এবং তারা খাম খুলে সেটিকে দেখার চেষ্টা করছে এবং প্রাপক যারা তাদের কাছে পৌঁছে দেওয়ার পর এটি সম্পূর্ণ বেআইনিভাবে করা হয়েছে। যারা নির্বাচন কমিশনের যেই জায়গা থেকে, যে অথরিটি থেকেই এটি করা হয়েছে, তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা উচিত। কারণ প্রবাসীদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলি একটা অন্তরায় হয়ে দাঁড়াবে। প্রবাসীদের সামনের দিকে আরও বেশি ভোটার হিসেবে রিক্রুট করবার ক্ষেত্রে এই বিষয়গুলিকে একটা অন্তরায় হিসেবে উদাহরণ তৈরি করবার জন্য অপব্যবহার করতে পারে। আমি প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব, প্লিজ এই ধরনের ঘটনা যেখানেই ঘটেছে সেই ব্যালটগুলিকে প্রয়োজনে এগুলিকে প্রত্যাহার করুন, এগুলিকে বাজেয়াপ্ত করুন। যেখানে বিতর্ক হয়নি সেখানে প্রবাসীদের ভোট নেওয়ার চেষ্টা করুন। আমার বিশেষ করে মিডল ইস্টের ভাইয়েরা, কত লক্ষ মিডল ইস্টের ভাইয়েরা কত বছর ভোট দেয়নি। প্রত্যেকটা মানুষকে আমি বলবো, আপনার ভোট দিন, এবার ভোট দিতেই হবে। তবে সেই পরিস্থিতি সব ঠিক থাকে, তবেই ভোটটা সুন্দরভাবে সবাই আমরা শেষ করতে চাই। তবে যদি কোনো কারণে এদিক সেদিক দেখি আমরা ভোটে, বিপ্লব কিন্তু মরে যায়নি। বিপ্লবীরা কিন্তু এখনও মাঠে ঘাটে রয়ে গেছে। বিপ্লবীরা আবারও একসাথে হবে, প্রমাণ দিয়েছে বারবার, আবার দিবে। যে বিপ্লবের পতাকা বিপ্লবীদের হাতে এখনও রয়ে গেছে, কাউকে দেয়নি। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা গণতন্ত্রের প্রতি উত্তরণ করতে পারবে, গণতন্ত্রকে আবারও স্ট্যাবলিশ করবার জন্য নিজেদের সক্ষমতা অর্জন করতে পারবে, জনগণের ম্যান্ডেট নিয়ে তাদের হাতেই সেই পতাকা বিপ্লবীরা তুলে দেবে। এখনও পর্যন্ত বিপ্লবীদের হাতে কিন্তু পতাকা রয়ে গেছে। এই পতাকাকে কেউ অন্যরকমভাবে অপশক্তি দিয়ে ছিনতাই করবার চেষ্টা করলে শেষ হয়ে যেতে হবে। সবার প্রতি এই কথাটি জানিয়ে রাখলাম। প্রবাসীদের ভূমিকা খুব কঠিনভাবে রাখতে হবে। প্রবাসী ভাইয়েরা, আপনারা দয়া করে সামনের সময়গুলিকে শক্তভাবে মোকাবেলা করার জন্য এখন থেকে প্রস্তুতি নিন। অনেক আছে আপনাদের নিয়ে ধান্দাবাজি করছে, অনেকে বিভিন্ন হাজার নামে সংগঠন করে যখনই একটা প্রবাসীদের কোনো কিছু করার সুযোগ হয়, তখনই কেউ না কেউ মাঝখান দিয়ে মধ্যসত্ত্ব ভোগ করবার জন্য কিছু মানুষ দাঁড়িয়ে যায়, আপনাদেরকে বিভ্রান্ত করে। এই বিভ্রান্ত করার যে ধান্দাবাজদেরকে বয়কট করুন, এদেরকে ইগনোর করুন। প্রকৃতপক্ষে একটা, আমি মনে করি যে ঐক্যবদ্ধ হবার মতো কোনো যদি আপনাদের কারো কাছে পরিকল্পনা থাকে জানাতে পারেন, আমিও সহযোগিতা করব। তবে প্রবাসীদেরকে মূল্যায়ন করবার জন্য প্রবাসী ঐক্যবদ্ধ হওয়া উচিত, জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত, এতটুকুই বলবো। নাহলে সামনের সময় আবারও ফ্যাসিস্টের পুনরুত্থান হতে পারে, আবারও আপনারা সংকটের মুখে পড়বেন, সেটি যেন না হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।